নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক হেরে যাবার আগে মোদিজি তার শেষ খেলাটাই খেলে যাচ্ছেন। একের পর এক তথ্য বলে দিচ্ছে আমার আপনার ভোট লুট হয়েছে, বলে দিচ্ছে মানুষের রায়ে নির্বাচিত হয়ে এই সরকার আসেনি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে মোদী সরকারের। এবার মানুষ রাস্তায় নামবে, মানুষ রাজপথে, লড়াইটা হবে রাজপথে। দাঁড়িয়েছে দুটো দল মুখোমুখি, একদল হিন্দু রাষ্ট্র চায়, একদল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সংবিধানকে নিয়ে নতুন ভারত গড়তে চায়। ভগৎ সিং এর ভারত, আশফাকুল্লার ভারত, নেতাজির ভারত, সূর্য সেনের ভারত, গান্ধীর ভারত। এখন এই ধর্মের তাস ছাড়া বিজেপির হাতে আর কিচ্ছু খেলার নেই। তাই সেই পচে ধসে যাওয়া পুরনো ইস্যুকে বারবার পকেট থেকে বার করছেন মোদিজি। সেই ধর্মের তাস ফেলে বৈতরণী পার করার চেষ্টায় আছেন তিনি। বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন তা সেই আলোচনার এক প্রতিধ্বনি। সেখানে তিনি বলেছেন দেশের জনসংখ্যার চরিত্র দ্রুত বদলে যাচ্ছে, জনবিন্যাস ডেমোগ্রাফিক ম্যাপ নাকি দ্রুত বদলে যাচ্ছে, বিশেষ করে বিহারের সীমান্তবর্তী জেলাগুলোতে, এবং এর জন্য তিনি অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন। অনুপ্রবেশকারী কারা, কোথা দিয়ে ঢুকবে? আমাদের দুটো বর্ডার থেকে অনুপ্রবেশ হয়, একটা পাকিস্তান বর্ডার, সেটা থেকে ঢুকে বাংলা পর্যন্ত আসবে না, আসাম পর্যন্ত আসবে না, তার মানে বাংলাদেশ থেকে ঢুকে তারা আসাম, বিহার, বাংলা, ত্রিপুরা এই সমস্ত জায়গায় গিয়ে চলে যাচ্ছে। এবার এই যে অনুপ্রবেশ, তার জন্য তিনি কাকে দায়ী করছেন? বিরোধী দলগুলোকে এই অনুপ্রবেশকারীদের সমর্থন করার জন্য এবং ভোটের রাজনীতি করার, তাদেরকে ব্যবহার করার জন্য অভিযোগ করছেন। যা আসলে তিনি বলতে চাইছেন তা হলো বাংলাদেশ থেকে মুসলমানদের নিয়ে এসে বিরোধীরা সংখ্যালঘুদের সমর্থন নিয়ে দেশ চালানোর চেষ্টা করছেন, যার ফলে সংখ্যাগুরু হিন্দু খতরে মে হ্যায়। কেবল বলছেন না যে সীমান্তে দাঁড়িয়ে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ গার্ড এবং অফিসারেরা কোন দুব্য ঘাস ছিঁড়ছিলেন যখন এই মুসলমানেরা দলে দলে ভারতে ঢুকছিল। পরপর দুটো রাজ্যে রাজনৈতিক জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী অঞ্চলে ডেমোগ্রাফি বা জনবিন্যাস পাল্টে যাচ্ছে। কিসের ভিত্তিতে বললেন? কিসের ভিত্তিতে? তিনি আর এক ধাপ এগিয়ে এক বিরাট ষড়যন্ত্র বলে দিলেন। এটা নাকি একটা বিরাট ষড়যন্ত্র, জানালেন এর প্রতিকারেই নাকি চালু হতে চলেছে জনবিন্যাস মিশন, ডেমোগ্রাফিক মিশন। প্রধানমন্ত্রীর বক্তব্য যা উনি বলেছেন তা নিয়ে হাজার একটা প্রশ্ন করাই যায়। প্রথমত, 1 নম্বর, অনুপ্রবেশের প্রশ্নটা তো ছেলে খেলার নয়, ফলে দেশের সর্বোচ্চ আসন থেকে সে বিষয়ে কিছু বলতে গেলে সেই বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রামাণ্য পরিসংখ্যান তো থাকতে হবে। তো উনি কি কোনো পরিসংখ্যান দিয়েছেন, কোনো ডেটা দিয়েছেন? বেশ, তো অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা নিশ্চিতভাবে জানা মুশকিল। হ্যাঁ, মানে এটা তো খুব কতজন ঢুকে পড়লো সেটা তো মুশকিল, কিন্তু অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে কতজন ধরা পড়েছে তার কোনো হিসেব উনি দিয়েছেন? মানে ধরুন 10 জন ধরা পড়েছে, তা আমরা ধরে নিতে পারি যে যদি 10 জন ধরা পড়ে থাকে তাহলে 100 জন ঢুকেছে, 90 জন ঢুকতে পেরেছে, 10 জন আটকে গেছে, না দেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেব বলছে 2016 সালে ভারতে অনুপ্রবেশের সময় মোট 1601 জন বাংলাদেশি ধরা পড়েছে। 1601 জন বাংলাদেশি, মানে যদি বিরাট ভাবে ভাবা যায় তাহলে 16,000-এর বেশি অনুপ্রবেশ হয়নি। 2017 এবং 2018 সালে সংখ্যাটা 907 এবং 884, 2019-এ 1109, 2020-তে 955 জন মাত্র ধরা পড়েছে। তার মানে আমি যদি সেই রেশিওতে দেখি, যে রেশিওতে গোটা পৃথিবীর আমরা অনুপ্রবেশের হিসেব ধরে থাকি, যে অনুপ্রবেশ হচ্ছে গিয়ে যতজন ধরা পড়ে তার 10%, কম বেশি এরকম একটা ফিগার, তাহলে এটা 10,000-এর বেশি নয়। বিএসএফ এর রিপোর্ট অনুযায়ী 2019-এর 1 জানুয়ারি থেকে 2022-এর 28 এপ্রিল পর্যন্ত 4,896 জন বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছিল। 2023-এ 2,406 জন, আর 2024-এ 2,425 জন। 2025 সালের মে পর্যন্ত 557 জনকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। সেখানেও কিছু
ক্ষেত্রে ডিসপিউট আছে, মানে তারা বলছেন যে না, তারা ভারতের নাগরিক, কোর্টে মামলা চলছে। রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী ভারতের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা 22,500। আমাদের শুভেন্দু অধিকারী কাঁথির শান্তিকুঞ্জ থেকে বলছেন কোটি কোটি রোহিঙ্গা ঢুকিয়ে পশ্চিমবঙ্গে ভোট করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি। গোটা ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা 22,500 এবং এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যারা ঢুকেছেন তাদের কাউন্ট করা হয়েছে, তাদের জন্য আলাদা রেশন দেওয়া হচ্ছে, তাদের জন্য আলাদা বাড়ি তৈরি করছে কেন্দ্রীয় সরকার। আর এখানে বিরোধী দলনেতা পাগলের মতন, উন্মাদের মতন চিৎকার করছেন, কারণ মাথায় বসে রয়েছেন নরেন্দ্র মোদী, তিনিও এই উন্মাদের সংখ্যাগুলো বলে যাচ্ছে। এই সংখ্যাগুলো একটা দেশের, তাও আবার ভারতের মতো জনবহুল দেশের জনবিন্যাস পাল্টে দেওয়ার পক্ষে নিতান্ত অকিঞ্চিতকর, কিছুই নয় এটা। কেউ এরপরে জনবিন্যাস বদলে যাওয়ার দাবি করলে তাকে পাগল বা শয়তান বলা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যদি অনুপ্রবেশকারীদের অন্য কোনো সংখ্যা থাকে তা প্রকাশ করা হোক, না হলে প্রধানমন্ত্রীর কথাগুলো একেবারেই ভিত্তিহীন ছেঁদো রাজনীতির ভাষা হিসেবে থেকে যাবে। একজন প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে বলছেন, অবশ্য উনি সবসময় মিথ্যে বলে। এবং মাথায় রাখুন, 2011 সালের পর থেকে ভারতের জনগণনাই হয়নি, ফলে অঞ্চল ভিত্তিক জনবিন্যাসে পরিবর্তন ঘটছে কিনা সরাসরি তা জানারও কোনো নিশ্চিত উপায় নেই। 2011 সালের জনশুমারির পরিসংখ্যানটার প্রেক্ষিতেও যদি কিছু অনুমান করা হয়, আর 2019-21 জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা তার ফলাফলের ভিত্তিতে যেটুকু দেখা যাচ্ছে, তাতে একথা বলার কোনো উপায় নেই, বা বলা ভালো, একথা বলার পক্ষে কোনো তথ্যযুক্তি নেই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জনবিন্যাস অনুপ্রবেশের কারণে পাল্টে যাচ্ছে। আচ্ছা, সেন্সাসের তথ্য ওই পর্যন্ত 2011 পর্যন্ত তো হাতের কাছে আছে, তা গুগল থেকে সার্চ করলেই বেরিয়ে যায়। 1981, 1991, 2001 আর 2011। 2011 পরে এখনো পর্যন্ত সেন্সাস হয়নি, কাটছে মোদিজি। আর ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট কি বলছে? পশ্চিমবঙ্গ জনসংখ্যা 1981 সালে 5,45,80,647। 1991-তে কিরম বাড়লো? 6,80,77,965। 2001-এ সেটাই বেড়ে গিয়ে দাঁড়ালো 8,01,76,197। 2011-তে সেটা দাঁড়িয়েছে 9,12,76,115। তো বৃদ্ধির হার কিরকম? 1981 থেকে 91 24.7%, 91 থেকে 2001 17.8%, 2001 থেকে 2011 13.8%। কি দেখছেন? হার বাড়ার কোনো লক্ষণ আছে? না, নেই, দিব্যি কমছে। এটা সেন্সাস রিপোর্ট, গত 3 দশক ধরে কমছে। আচ্ছা, বাঙালি হিন্দুরা, তাদের জনসংখ্যা কিরকম অবস্থায় আছে? 1981 রিপোর্ট বলছে, সেন্সাস রিপোর্ট বলছে 4,20,05,266 জন। 1991 বলছে 5,08,66,624 জন। 2001-এর রিপোর্ট বলছে 5,81,04,835 জন। আর 2011-র বলছে 6,43,85,546 জন। তার মানে বাঙালি হিন্দুর বেড়েছে। বৃদ্ধির হারটা কিরকম? 81-91 বেড়েছে 21%, 91-2001 বেড়েছে 14.2%, 2001-2011 বেড়েছে 10.8%। মানে কমছে, গত 3 দশক ধরে কমছে। 20 বছরে 21 থেকে 10-এ নেমেছে। আচ্ছা, মুসলমানদের জনসংখ্যা, সেটা নিয়ে সবার ইন্টারেস্ট আছে, দেখা যাক সেটার কি অবস্থা। 1981-তে 1,17,40,297। 1991-এ 1,60,70,834। 2001-এ 2,24,40,543। আর 2011-তে 2,46,54,825। এ হচ্ছে বাঙালি মুসলমানদের এই জনসংখ্যা। তাহলে বৃদ্ধির হারটা কিরকম? 81-91-তে 36%, 91-2001-এ 25.9%, 2001-2011-তে 21.8%। মানে 36 থেকে 21-এ নেমে গেছে মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার। তার মানে কমছে। এবার এর পাশে সারা দেশের হিসেব ফেলুন।
জাতীয় স্তরে হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 81-তে 24%, 91-তে 22%, 2001-এ 19%, 2011-তে 16%। পশ্চিমবঙ্গে তার চেয়ে অনেক কম। মুসলমানদের জনসংখ্যার বৃদ্ধির হার কত? 81-তে 30%, 91-তে 32%, 2001-এ 29%, 2011-তে 22%। কি দাঁড়ালো? তাহলে ওরা যতই বলুক, গত 1 নম্বর কথা হচ্ছে গত 30-40 বছরে ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার নিশ্চিতভাবে কমছে, কোনো সন্দেহ নেই। তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফিক ম্যাপ পাল্টে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, মিথ্যে বলছেন। 2, গত 30-40 বছরে পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের চেয়ে বেশি কমেছে। হ্যাঁ, শুভেন্দুবাবু শুনুন, এমনিতে কিছুই বোঝেন না, কিছুই জানেন না, এবারে শুনুন ভালো করে। জনসংখ্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ একদম ওয়ান অফ দ্য বেস্ট। 3 নম্বর হচ্ছে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান দুজনেই জাতীয় গড়ের থেকে, বাংলায় যে মুসলমান, বাংলায় যে হিন্দু, তারা দুজনেই জাতীয় গড়ের থেকে কম তাদের বৃদ্ধি। 1991 থেকে বাঙালি হিন্দুরা ব্যাপারটাকে কন্ট্রোলে আনতে ভালো করে শুরু করেছেন। 2001 থেকে বাংলায় মুসলমান মানুষজন সেটাকে কন্ট্রোলে এনেছেন। আর এটা কিছুটা বোঝাও যায়, উত্তর ভারতের অনেক লোকের থেকে বাঙালির ঘরে কম ছেলে মেয়ে হয় নাকি? নানা কারণে বাঙালি এই বিষয়ে বেশি সচেতন, সে তো নিজেদেরকেই আমরা চিনি। 4 নম্বর ব্যাপার হচ্ছে কোটি কোটি লোক বর্ডার পার করে এলে ফলাফল অন্যরকম হতো, বুঝতেই পারছেন। 5 নম্বর, যাদের ঝগড়া লাগানোর কাজ তারা বলতেই পারেন যে বর্ডারের পাশে জেলাগুলোর জনসংখ্যা ভালো করে দেখতে হবে। আচ্ছা, তাই হোক, পরিসংখ্যান তো আছেই। প্রথমে যেটা নজরে আসে সেটা হলো এই জেলাগুলোর কোনো নির্দিষ্ট প্রবণতাই নেই। কোনো কোনো জেলায় বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের গড় হার থেকে বেশি, যেরকম উত্তর দিনাজপুর, মালদা। কোনো কোনো জেলায় গড় হারের চেয়ে কম, যেমন নদিয়া, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে জেলায় হিন্দুদের বৃদ্ধির হার সবচেয়ে বেশি, সেখানে মুসলমানদের বৃদ্ধির হার 3%, বৃদ্ধির হারও বেশি, মানে হিন্দুরও বেশি, মুসলমানদেরও বেশি। আবার যেখানে হিন্দুরা কম সেখানে মুসলমানরাও কম। 6 হচ্ছে গিয়ে এই বৃদ্ধির হার কিভাবে কমে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের গড় মহিলার টোটাল ফার্টিলিটি রেট, যেটাকে TFR বলে, এক মহিলা জীবনে কটা ছেলে মেয়ে হয়, সেটা দেখলেও বোঝা যায়। গোটা দেশের মধ্যে সবচেয়ে কম। এই ব্যাপারে কেরালা যে আর এক দারুণ সচেতন রাজ্য, সবাই জানি। এবার পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গ, কেরালা আর উত্তরপ্রদেশের অবস্থাটা। হিন্দু মহিলাদের TFR, টোটাল ফার্টিলিটি রেট, পশ্চিমবঙ্গে 1.64। মানে যদি 100 জন মহিলা হন, একজন মহিলা প্রায় 2 জন মহিলা 3 জন বাচ্চার জন্ম দেয়, এরম ভাবে হিসেব করলে সুবিধা হয়। ইউপিতে সেটা 2.67, পশ্চিমবঙ্গে 1.64, সেটা ইউপিতে 2.67, কেরালাতে সেটা 1.42, আর গোটা ভারতবর্ষে কত? 2.13। তার মানে আমাদের যে TFR, আমাদের যে টোটাল ফার্টিলিটি রেট, সেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম, উত্তরপ্রদেশের থেকে অর্ধেক প্রায়, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। মুসলমান, ওয়েস্ট বেঙ্গলে কি অবস্থা? 2.08, উত্তরপ্রদেশে কত? 3.10, কেরালায় কত? 1.86, ইন্ডিয়ায় কত? 2.61। তার মানে মুসলমানদের যে TFR, যে ফার্টিলিটি রেট, সেটাও এখানে কম, এবং সবচেয়ে বড় কথা কমছে। উত্তরপ্রদেশ আর বিহার, রাজস্থানের উচিত বাঙালি আর মালায়ালিদের দেখে শেখা। আমরা সব ব্যাপারে মুসলমানদের দোষ দিই, কিন্তু দেখুন বাংলায় মুসলমান মহিলাদের সংখ্যা, মহিলাদের চেয়ে অনেক বেশি বাচ্চা হয় উত্তরপ্রদেশে হিন্দু মহিলার। তাহলে ব্যাপারটা 7 নম্বর কি দাঁড়ায়? ধর্মভিত্তিক নয়, রাজ্যভিত্তিক। পড়াশুনো, মহিলাদের শিক্ষা, রাজ্যের সার্বিক চিন্তাভাবনা পরিবেশের সঙ্গে চলে। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে WHO বা ইউনিসেফ জানিয়েছে যত মহিলারা শিক্ষিত হবেন, কাজকর্ম, চাকরি বাকরি করবেন, তত একগাদা ছেলে মেয়ে হওয়া কমে যাবে। যত আপনার এই যে দেশের মধ্যে যদি সবাই, প্রত্যেকে যদি একটা সমভাবে বন্টন পায়, তাহলে দেশের জনসংখ্যা কমবে, এবং কমছে। পশ্চিমবঙ্গ আর কেরালা সেই প্রগতিশীল পথে হেঁটেছে। আর বাংলায় মুসলমানরা যে এখনো পিছিয়ে আছে, তার অন্যতম কারণ মহিলাদের মধ্যে অশিক্ষার হার সেখানে এখনো বেশি। এখন শিক্ষা বাড়ছে, বাইরে বেরোচ্ছেন, পরিবারের দায়িত্ব নিচ্ছেন, সেন্সাসে তার ফল দেখা যাচ্ছে।
একই জিনিস পশ্চিমবঙ্গের জেলাগুলোর জন্য প্রযোজ্য। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর গড় শিক্ষার হার কম, অন্য জেলায় বেশি। আর এই বিষয়ে বেস্ট হলো কলকাতা, শিক্ষার হার সর্বোচ্চ। হিন্দু এবং মুসলমান দুজনের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম কলকাতায়। কলকাতায় মুসলমানদের তো হিন্দুদের থেকেও কম। প্রশ্ন হলো, অনুপ্রবেশের কথাটা যদি আদৌ প্রমাণ করাই না যায়, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না, তাহলে অনুপ্রবেশ। এবার অনুপ্রবেশের কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। একজন একজন প্রধানমন্ত্রী কথাটা বলছেন, কোটি কোটি লোক ঢুকছে, জনবিন্যাস পাল্টে দিচ্ছে, অথচ তার কোনো প্রমাণ নেই। তাহলে জনসংখ্যায় হিন্দু মুসলমান মানুষের অনুপাত নিয়ে সরকারের আদৌ মাথা ঘামাবে কেন? এই পরিস্থিতিতে কোনো অঞ্চলে জনবিন্যাসে কোনো বিশেষ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর অনুপাত বাড়ছে কিনা তা কিভাবে জানা গেল? রাষ্ট্রীয় মিশন তৈরি করে সেই জানাই গেল না। তেমন একটা সমস্যার সমাধান চাওয়া এক অগ্রহণযোগ্য পদক্ষেপ। সমস্যাটাই জানা গেল না, সমাধান করতে চাওয়ার জন্য একটা মিশন তৈরি করা হয়ে যাচ্ছে। আসলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অসম, বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা মাথায় রেখে আগুন নিয়ে খেলছেন। হ্যাঁ, আগুন নিয়ে খেলছেন। এই ধরনের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই মাত্র প্রশ্ন, কেন এই মুহূর্তে জনসংখ্যার চরিত্র নিয়ে এত কথা বলা হচ্ছে? দেশের বেকারত্ব বৃদ্ধি হচ্ছে, ক্ষুদ্র মাঝারি শিল্পে মন্দা, আন্তর্জাতিক শুল্কের মতো হাজার একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ যখন সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে, তখন অর্থনীতির কঠিন বাস্তবতা এই বিতর্কের আড়ালে চাপা পড়ে যাচ্ছে এবং এই রাজনৈতিক খেলা শেষ পর্যন্ত দেশের ভবিষ্যতের জন্য এক নতুন বিপদ তৈরি করছে। জনসংখ্যার চরিত্র বদলানো নিয়ে যে রাজনৈতিক প্রচার চলছে, তার এক বড় অংশ তৈরি হয়েছে ভুল এবং বিকৃত তথ্যের উপর ভিত্তি করে। এবার সেটা তলার সারিতে কিছু রাজনৈতিক কথাবার্তা হয়, কিছু হিন্দুত্ববাদী কিছু লোকজন উল্টোপাল্টা মিথ্যে কথা বলেন, কিছু গুরুদেব, বাবা মা ইত্যাদিরা, বাবাজি মাতাজি মিথ্যে কথা বলেন বোঝায়। প্রধানমন্ত্রী নিজে বলছেন, একটা রাজ্যের বিরোধী দলনেতা বলছেন কোটি কোটি অনুপ্রবেশ। আরএসএস এর যে প্রধান মোহন ভাগবত, সরসংঘ চালক, জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কোন সমাজের জন্মহার 2.1% নিচে নেমে গেলে সেই সমাজ বিলুপ্তির দিকে এগিয়ে যায়। কোথাকার, কোন অ্যানথ্রোপোলজি পড়েছেন, কোন সায়েন্স বলছে? একই সুরে কিছু রাজনৈতিক মহলে মুসলিম সম্প্রদায়ের জন্মহার 4.4% বলে দাবি করা হচ্ছে। কোথা থেকে পাচ্ছেন? একটা তো তথ্য দিতে হবে। কেন্দ্রীয় সরকারের যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে কোথাও কি এই কথা বলা হচ্ছে? 4.4% যা নাকি জনসংখ্যাগত ভারসাম্যহীনতার কারণ হিসেবে তুলে ধরছে 4.4% বৃদ্ধি। এই কদিন আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে একটা রিপোর্টে 1950 থেকে 2015 সালের মধ্যে হিন্দু জনসংখ্যা কমে যাওয়া এবং মুসলিম জনসংখ্যা বেড়ে যাওয়ার একটা পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এই আখ্যানকে, এই ন্যারেটিভটাকে আরো জোরদার করার জন্য এই ধরনের প্রচারের মূল লক্ষ্য হলো জনমনে একটা কৃত্রিম ভয়ের পরিবেশ তৈরি করা, কিন্তু বাস্তব সরকারি পরিসংখ্যান সম্পূর্ণ আলাদা ছবি তুলে ধরছে। ওই মোদী সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ যে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা, যেহেতু সেন্সাস হয়নি, NFHS ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5, তার রিপোর্ট বলছে ভারতের সামগ্রিক জন্মহার, টোটাল ফার্টিলিটি রেট 2.0-তে নেমে এসেছে। এই হার প্রতিস্থাপন স্তরের, রিপ্লেসমেন্ট লেভেল যেটাকে বলে, 2.1 এর কম। 2.1 হচ্ছে রিপ্লেসমেন্ট লেভেল, তার মানে হচ্ছে গিয়ে জন্ম যা মৃত্যু তাই। এবার 2.0 মানে হচ্ছে গিয়ে জন্ম কম হচ্ছে, মৃত্যু বেশি হচ্ছে। এই জন্ম বেশি কম হচ্ছে এবং মৃত্যু বেশি হচ্ছে। এরপরে জনসংখ্যা এইবারে কমে যাবে, এইভাবে কমে যাবে যা শেষ পর্যন্ত একটা সমস্যার দিকে নিয়ে যাবে। মানে জনসংখ্যা কমাটা একটা তখন সমস্যা হয়ে যাবে। ভারত এখন জনসংখ্যা স্থিতিশীলতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। মানে ভারতে আর ক বছর পর থেকে জন্ম আর মৃত্যুর হার একই হবে, তারপরে জন্মের হারও কমবে আর ভবিষ্যতে এক বার্ধক্যমুখী সমাজে পরিণত হবে। মানে জন্ম কম হবে আর মৃত্যু যদি, জন্ম যদি কম হয় আর মৃত্যু যদি দেরিতে হয়, তাহলে ন্যাচারালি আমাদের গড় আয়ু বাড়ছে, একটা বার্ধক্যমুখী সমাজ, একটা জেরেন্থ্রোক্রেটিক সোসাইটি তৈরি হবে। আগেই বলেছি, ধর্মীয় সম্প্রদায়ের জন্মহারের তুলনা করলে দেখা যাবে মুসলমানদের জন্মহার 2.36, হিন্দুদের জন্মহার 1.94-এর চেয়ে সামান্য বেশি, কিন্তু এই ব্যবধানটা কমে আসছে। মজার ব্যাপারটা হচ্ছে ওদের ব্যবধানটা, মুসলমানদের ব্যবধানটা আরো দ্রুত কমছে, কারণ তারা
সবেমাত্র এই জায়গাটাতে আসছেন যে না, আমাদেরও ভালো করে বাঁচতে হবে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। 1992 সালে মুসলিম এবং হিন্দুদের জন্মহারের পার্থক্য ছিল 1.11, আর 2019 সালে সেটা কমে 0.42, মানে 2 দশকে মুসলিমদের জন্মহার কমার গতি হিন্দুদের চেয়ে অনেক বেশি। রাজনৈতিক নেতারা পুরনো বিকৃত তথ্য ব্যবহার করে এই বিতর্কটা তৈরি করছেন। 4.4% টিএফআর, এই তথ্যটা আসলে 1992 সালে, যা এখনকার প্রেক্ষাপটে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। 92 সালের একটা তথ্য বার করে এখন চালানো হচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে জনমনে এক কৃত্রিম বিভাজন তৈরি করা হচ্ছে, যা আরএসএস এর মতো সংগঠনের মূল হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে খাপ খেয়ে যায়। এই কায়দাটা মূলত মানুষের মনোযোগকে দেশের অর্থনৈতিক বা অন্য কোনো বাস্তব সমস্যা থেকে সরিয়ে দিতে সাহায্য করছে। আসল সমস্যাগুলোতে আসা যাক। যখন অর্থনীতি হাঁটু গেড়ে বসে পড়ে, তখন এক অক্ষম সরকারকে এই সমস্ত গুজব আর ফেক নিউজ তৈরি করে এক কল্পিত শত্রুর জন্ম দিতে হয়। এ আজ নয়, বহু প্রাচীন কাল থেকে চলে আসছে সমস্ত দেশ। সাধারণ মানুষের কাছে কর্মসংস্থানের সুযোগের অভাব বা আর্থিক নিরাপত্তাহীনতা এতটা তীব্র যে এইসব সরকারি তথ্য তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হওয়ার কথা নয়। কিন্তু হাজার হোক ধর্ম তো, এই একই কাজ তো হয়েছিল জার্মানিতে। হিটলার বলেছিলেন যে জার্মানরা তারা কেন খেতে পাচ্ছে না, তাদের কেন চাকরি নেই, কারণ ইহুদিরা বেড়েছে। ইহুদিদের সংখ্যা বাড়ছে, ইহুদিদের জনসংখ্যা হু করে বাড়ছে, তারাই সমস্ত কিছু দখল করছে, তাদেরকে শেষ করলেই জার্মান বেঁচে যাবে। এবং সেই জন্য ইহুদিদের মারা শুরু হয়েছে। তাহলে আমাদের দেশে এই যে কল্পিত শত্রু বানানো হচ্ছে, সেটা কিসের জন্য? সংখ্যালঘুদের মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য। একটা দেশের 20% মানুষকে শেষ করে দিয়ে বাঁচা যায়? দেশ বাঁচবে? ধর্ম নিয়ে যে কোনো ধরনের অসন্তোষকে রাজনৈতিকভাবে ব্যবহার করা খুব সহজ। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে রপ্তানি হওয়া $48.2 বিলিয়ন মূল্যের পণ্যের ওপরে 50% শুল্ক কার্যকর করেছে। এই চাপানো বিরাট ট্যারিফের ফলে টেক্সটাইল, চিংড়ি, অন্যান্য যে লেবার ইন্টেন্সিভ যে সমস্ত ইন্ডাস্ট্রি, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিরুপুর, নয়ডা, সুরাটের মতন জায়গায় ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যারা তৈরি করছেন প্রডিউসাররা ভিয়েতনাম, বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গেও প্রতিযোগিতায় পেরে উঠতে পারছেন না। এটা একটা আদত অর্থনৈতিক আঘাত, যা সরাসরি লক্ষ লক্ষ মানুষের জীবিকাকে প্রভাবিত করছে। এই অর্থনৈতিক সমস্যাগুলো শাসক দলের জন্য রাজনৈতিকভাবে একটা ব্যাকফুটে নিয়ে যাবে। তাই জনগণের হতাশা আর ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য জনসংখ্যা আর ধর্মের মতো সংবেদনশীল বিষয়গুলোকে সামনে নিয়ে আসা একটা কার্যকরী কৌশল। এটা একদিকে যেমন অর্থনৈতিক ব্যর্থতাকে আড়াল করছে, অন্যদিকে এক শক্তিশালী রাজনৈতিক মেরুকরণ তৈরি করছে, যা হিন্দু ভোট ব্যাংককে এককাট্টা করতে সাহায্য করে। দেশের জাতীয় জনসংখ্যা নীতি এনপিপি 2000, যেখানে পরিবার পরিকল্পনার অধিকার ভিত্তিক পদ্ধতির উপরে জোর দেয়, সেখানে কিছু রাজ্য এর বিপরীত দিকে গিয়ে কঠোর আইন তৈরি করার চেষ্টা করছে। উত্তরপ্রদেশ, আসামের মতন রাজ্যগুলো 2 সন্তান নীতি চালু করছে। এই নীতি অনুযায়ী 2টোর বেশি সন্তান থাকলে সরকারি সুযোগ সুবিধে, চাকরি এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকারকে কেড়ে নেওয়া। এই ধরনের নীতি চালু করেছিল চায়না। এখন হাত জোর করে তাদেরকে লোকের কাছে যেতে হচ্ছে, যুব সমাজের কাছে সেখানে যেতে হচ্ছে যে ভাই, একটা করে অন্তত বাচ্চা দাও, রাষ্ট্রের জন্য আপনার সন্তান খুব জরুরি। হাত জোর করে বলছে। কেন? কারণ এই ধরনের ব্যবস্থায় কোনো কাজ হয় না। গবেষকরাও সতর্ক করছেন, এই ধরনের কঠোর নীতি সমাজের লিঙ্গ নির্বাচিত গর্ভপাত, কন্যা সন্তানদের বঞ্চনা, নারীর ওপর সহিংসতা বাড়াতে পারে। অথচ শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, গর্ভনিরোধের ব্যবহার, এগুলো সহজলভ্যভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অনেক বেশি কার্যকর। কিন্তু এই আইনগুলো আসলে বাস্তবে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নয়, তার চেয়ে বেশি কার্যকর রাজনৈতিক বিভাজন তৈরি করার জন্য। ওদের বেশি বাচ্চা হয় এই কথাটা বোঝানোর জন্য। এই আইনগুলো এক নির্দিষ্ট গোষ্ঠীকে, নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে তৈরি, যা আরএসএস বিজেপির রাজনৈতিক ন্যারেটিভের সঙ্গে পুরোপুরি মিলে যায়। আর এর সঙ্গে জুড়ে রয়েছে 2026 সালের পরে আসন পুনর্বিন্যাস, ডিলিমিটেশন প্রক্রিয়া। এখন ভারতের লোকসভা আসন সংখ্যা 1971 সালের আদমশুমারি অনুযায়ী নির্ধারিত আছে। 2026 সালের পরে নতুন আদমশুমারির ভিত্তিতে আসনগুলো পুনর্বিন্যাস করা হবে। এবার দক্ষিণ ভারতের রাজ্যগুলো যারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, বা বাংলার মতন রাজ্য যারা নিয়ন্ত্রণ করেছে, তারা আশঙ্কা করবেই যে এই নতুন পুনর্বিন্যাসে তারা লোকসভার আসন হারাবে, কমে যাবে এবং রাজনৈতিক ক্ষমতা উত্তরের দিকে সরে যাবে। উত্তরপ্রদেশের মতন রাজ্য, যেখানে জনসংখ্যা বৃদ্ধি বেশি, তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন লাভ করবে, অর্থাৎ তারা জনসংখ্যা কন্ট্রোল করবে না, অথচ তারা দেশকে কন্ট্রোল করবে।
জনবিন্যাস, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিতর্কটা কেবল সামাজিক বা ধর্মীয় বিষয় নয়, এটা আদতে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের সঙ্গে জড়িত। জনসংখ্যা বৃদ্ধির হারকে একটা ধর্মীয় সংকটের মোড়কে উপস্থাপন করে হিন্দু খাত্রে মে হ্যায় বলে চিৎকার করে শাসক দল আসলে এক ঢিলে দুই পাখি মারছে। একদিকে তারা ধর্মীয় মেরুকরণকে তীব্র করছে, অন্যদিকে তারা 2026 সালের পরে আসন্ন রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের বিরুদ্ধে এক লড়াই এখনই শুরু করছে। মানুষ রাস্তায় নামছে, মানুষকে রাস্তায় নামতে না দিয়ে অন্য আর একটা রাস্তায় ঠেলে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। এই ধরনের রাজনৈতিক কৌশল দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন, গণতান্ত্রিক কাঠামো, সামাজিক সম্প্রীতি সমস্ত ধ্বংস করে দেবে। এটা কেবল একটা নির্দিষ্ট নির্বাচনের জন্য নয়, বরং এক নতুন সামাজিক রাজনৈতিক বাস্তবতাকে রূপ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। এটা এমন একটা দেশ তৈরি করতে চায় এরা, যেখানে নাগরিকের পরিচয় তার অর্থনৈতিক সামাজিক অবদানের ভিত্তিতে নয়, তার ধর্মীয় পরিচয় আর সংখ্যা দিয়ে নির্ধারিত হবে। কত অনুপ্রবেশ ঘটছে তা জানা নেই, অনুপ্রবেশকারীরা কারা জানা নেই, তারা কোন ধর্মের সেটা বিলক্ষণ জানা আছে। কি করে রে ভাই? প্রশ্ন হলো, সীমান্ত রক্ষার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এর হাতে, সেই বাহিনী বিরোধী দলের কাছেই আছে। বিরোধী দলই নাকি সেগুলোকে চলে, বিএসএফ নাকি আজকাল বিরোধী দলের যেদিকে তাকাচ্ছে সেদিকে চলছে। এরম কথা বলে আসলে প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে থাকাটাকেই চ্যালেঞ্জ করছেন। আর সঙ্গে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলতে চান যে বিরোধী দলগুলো ভোটের স্বার্থে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমঝোতা করতে দ্বিধা করছে না। প্রধানমন্ত্রী নিজে এরকম ভিত্তিহীন মারাত্মক অভিযোগ করলে তার পক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্ব তার। সেই প্রমাণ না দিলে বুঝতে হবে তাদের মেরুকরণের রাজনীতি প্রবেশ করলো এক ভয়ঙ্কর অন্ধকার শাসনের গর্তে, যেখানে থাকবে কিছু চিল, শকুনের চিৎকার, ঘৃণা আর বিদ্বেষ। একটু ভাবুন, যা যা জানছেন, যা যা বুঝছেন, সেগুলোকে এক জায়গায় জড়ো করুন, ভাবুন। ভাবাটা খুব দরকার। কি হচ্ছে আমাদের, কি বলছেন? দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, দেশের রাজ্যের বিরোধী দলনেতা মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলে আমাদের দৃষ্টিটাকে, আমাদের রাস্তাটাকে অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। ভাবুন, ভাবুন, ভাবতেই হবে। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।